রাজীব আপনাকে যুক্ত করা হয়েছে। রাজীব আপনি বলেন। জি, আসিফ ভাই কেমন আছেন? হ্যালো। হ্যাঁ ভাই ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আসিফ ভাই, এর আগে ২ দিন লাইভ হইছিল। আ এই ২ টা লাইভে মনে হয় আপনি ছিলেন না। মনে হয় আপনার আরো আরো কিছু ৪-৫ জন ভাই ছিল। মৌচিকা ভাই। আপনার কি এই যে এই লিঙ্কটাই? মানে একই লিঙ্ক নাকি? একই লিংক না, কিন্তু একই StreamYard। আ ওনারাও লাইভ করেন। ওনারাও আমাদের সাথেই লাইভ করেন। ওনারা করেন হচ্ছে গিয়ে আ সংশয় ডেইলি লাইভ শো পেজ আর সেকুলার হিউম্যানিস্ট মুভমেন্ট পেজ থেকে। আর আমি করি এই যে এই আমাদের এই পেজটা থেকে। অন্য অনেকগুলা পেজ থেকে আমি আমি করি আরকি। আ আচ্ছা, আচ্ছা। ফারাজ ভাই কি অবস্থা? এই তো ভাই, কি অবস্থা আপনার? এই তো ভাই ভালো। আপনা আ আমি তো ভালোই আছি। কয়েকদিন খুবই ব্যস্ত ছিলাম। আসা হয় নাই। অনেক কয়েকদিন পরে আসলাম আরকি। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশন আসিফ ভাই, কংগ্রাচুলেশনস। আমি মানে বলছিলাম আপনাকে, ইনস্টাতে দেখছি আর কি, বাট আচ্ছা এটা কংগ্রাচুলেশনস। পরে আলোচনা করব না, পরে কথা বলব না। ঠিক আসিফ আছে। ভাই, আমি একটা ঠিক কোয়েশ্চেন আছে, হ্যাঁ, করতাম। রাজীব আপনি বলেন। হ্যাঁ। জি ভাই। আমার কোয়েশ্চেন হলো কি, ধরেন একটা একটা লোহার খন্ড, সেটা এক জায়গায় রাখা হলো। তো সেই লোহার খন্ডটাকে নষ্ট করার মতো কিছু নাই এই পৃথিবীতে। যেমন আলো, বাতাস, পানি বা লোহাকে মরিচা বা জং ধরার জন্য, নষ্ট করার জন্য যা লাগে, এরকম কিছু নাই। সেটা আছে মনে করেন। তো সেই লোহার খন্ডটা কি নিজে, নিজে পরিবর্তন হতে পারে? হ্যাঁ, মরিচা মরিচা ধরতে পারে। মরিচা ধরবে না? আমি কিন্তু যেটা বলছি যে মরিচা ধরার মতো, মরিচা ধরতে হলে তো কিছু বাতাস লাগবে, আলো লাগবে, পানি লাগবে বা মরিচা ধরার মতো যা লাগে, তাকে নষ্ট করার মতো এক কথায় কিছু নাই এই পৃথিবীতে। আচ্ছা, তাহলে কিছু কি না থাকলে ওই তো কিছু না থাকলে তো আল্লাহ পাক যদি নষ্ট করে তাহলে আল্লাহ পাক নষ্ট করতে পারে। এছাড়া তো আর ভাই উপায় দেখছি না। আমি এটাই আপনাকে মানে আশা করছিলাম যে আপনি এরকম একটা অ্যান্সার দিবেন। মানে এটা নষ্ট করতে হলে তেনাকেই লাগবে বা পরিবর্তন ঘটাতে চাইলে আ এরকম একটা সুপার পাওয়ার লাগবে যে সেটাকে একটা পরিবর্তন আ ঘটাইতে পারে। হ্যাঁ, সেটা লোহার ক্ষেত্রে। সব ক্ষেত্রে না। হ্যাঁ, লোহার ক্ষেত্রে এটা হতে পারে। তো আমি আসলে মূলত যেটা আপনাকে বুঝাইতে চাইছি সেটা মনে করেন যে আ আমি একটু ধারণা দিলাম, লোহার খন্ড দিয়ে একটা এক্সাম্পল দিলাম। সেটা ধরেন যে বিগ ব্যাং থিওরি, যেটা আপনি জানেন খুব ভালোভাবে। রি এই এই সারা মানে বিশ্বজগৎ সৃষ্টির আগে আচ্ছা একটা ভাই বিন্দুতে আপনি ছিল। কি আচ্ছা ১ সেকেন্ড। আমাদের সাথে ইন্দ্রাণী ভাই চলে আসছেন। ইন্দ্রাণী ভাই আপনাকে স্বাগতম। কি অবস্থা ভাই, কেমন আছেন? জি ভাই, থ্যাংক ইউ যুক্ত করার জন্য। ভালো আছি। আমি ভাই আসলে আপনার সাথে অনেকদিন কথা হয় না, এই জন্য আসছিলাম একটু শর্ট টাইমের জন্য। তো এখানে তো এই রাজীব ভাইয়ের সাথে সেদিন আমার সাথেও কথা হয়েছিল, উনি সেদিনও সেম হ্যাঁ ভাই, প্রশ্নটাই এইজন্য করছেন। আমি কিন্তু আসিফ ভাইকেই খুঁজছিলাম। আপনি 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 আসিফ ভাইকে আসিফ ভাইয়ের সাথে দেখছিলাম কথা বলেন, সমস্যা নেই, আমি আচ্ছা, কথা জি, জি। বলছি না এই ব্যাপারে। আপনি আচ্ছা তাহলে ইন্দ্রাণী হ্যাঁ, ভাই আপনার সাথে একটু পরে কথা বলি ইন্দ্রাণী ভাই। আগে রাজীব ভাইয়ের কথাটা একটু শুনে নেই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। রাজীব ভাই আমি তো বুঝতে পারছি না যে মানে আপনি কি প্রশ্ন করবেন। তার আগে আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করে নিই যে জি, বিজ্ঞানের প্লিজ। ১ম সূত্রটা কি সেটা একটু বলেন তো ভাই? বিজ্ঞানের ১ম সূত্রটা কি? হ্যাঁ, আপনি স্কুলে গেলে বিজ্ঞান বই নিলে, যেকোনো বিজ্ঞান বই নিলে, সারা পৃথিবীর যেকোনো সাধারণ বিজ্ঞান বই নিলে ১ম যে সূত্রটা আপনাকে শেখাবে সেটা হচ্ছে শক্তির অবিনশ্বরতা সূত্র। মনে আছে? হ্যাঁ, আছে। হালকা মনে আছে। এটা কি ভাই একটু মানে বলেন তো আমাদেরকে? শক্তির মানে শক্তির যে বিষয়টা, আচ্ছা, ওই পদার্থবিজ্ঞানের যে বিষয়, একটা একটা সা পাওয়ারফুল। আবারও বলতেছি, হ্যাঁ, সারা পৃথিবীতে যত বিজ্ঞান বই আছে, তুইলা জি, জি, নিলে, জি। সাধারণ বিজ্ঞান বই তুইলা নিলে, সেই বইতে ১ম যে জিনিসটা মানুষকে শিখায়, ১ম যে জিনিসটা মানুষকে শিখাবে সেটা হচ্ছে শক্তির অবিনশ্বরতা সূত্র। এই সূত্রটা জি। বলতেছে শক্তির সৃষ্টি বা ধ্বংস নাই। কি ভাই কি বলছি? শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই। শুধুমাত্র শক্তি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে রূপান্তরিত হতে পারে। বলেন? হুম, জি। কি বলেন? আপনিও বলেন। শক্তি একটা থেকে আরেকটায় রূপান্তরিত হতে পারে। এক ধরনের শক্তি থেকে আরেক ধরনের শক্তিতে রূপান্তরিত হতে পারে। শক্তির রূপান্তর সম্ভব কিন্তু শক্তির সৃষ্টি বা বিনাশ সম্ভব না। জি, মানছি এটা। এইটা তো বিজ্ঞানের একদম ১ম সূত্র। তাই তাই না? এটা তো শুনছেন আপনি নাকি? জি।
এবং এই সূত্রটা তো এখন পর্যন্ত ভুল প্রমাণিত হয় নাই। কেউ ভুল প্রমাণিত করতে পারে নাই। এটা এখন পর্যন্ত স্ট্যান্ডিং একটা সূত্র, বিজ্ঞানের একদম ফাউন্ডেশন। যেকোনো বিজ্ঞানের এটা হচ্ছে একটা ফাউন্ডেশন সূত্র মানে মৌলিক সূত্র। সারা জি, মহাবিশ্বের সবচাইতে মৌলিক সূত্রগুলার ভিতরে একটা হচ্ছে শক্তির অবিনশ্বরতা সূত্র। নাকি ভাই? জি। হ্যাঁ, এইবার এই সূত্রটা মনে রেখে আপনি প্রশ্নটা করেন। যে প্রশ্নই করবেন মনে রাখবেন যে এই সূত্রটা আমি একটু পরে আবারও জিজ্ঞেস করব, আবারও আপনার বলতে হবে। এইটা মনে রেখে আপনি বলেন প্রশ্নটা। এছাড়া আমি বলতে চাচ্ছি যে বিগ ব্যাং এর যে বিষয়টা, যে এই সবকিছু সৃষ্টির আগে পৃথিবীর ওমা, সব ওমা, আমার যত সৃষ্টির আগে মানে এলিমেন্ট, সৃষ্টি আবার কোত্থেকে? সৃষ্টি মানে কি ভাই? না এই যে সৃষ্টি হলো, বিগ ব্যাং এর পরে তো সব সৃষ্টি হলো, তাই না? কে বিগ ব্যাং বলছে এর আগে আপনাকে? তো কে ভাই বলছে? সৃষ্টি হয়নি। কে বলছে আপনাকে সৃষ্টি হলো? বিগ ব্যাংটা হচ্ছে এক্সপ্যানশন। বিগ ব্যাং হচ্ছে এক্সপানশন। এক্সপ্যানশন মানে হচ্ছে ছড়িয়ে পড়া, সম্প্রসারিত হওয়া। ছড়িয়ে পড়লো। যাক, সম্প্রসারিত হলো, এখনো তাহলে যেটা হচ্ছে। তাহলে আপনি সৃষ্টি বললেন কেন? অদ্ভুত কথা। সৃষ্টি মানে কি এটা আগে বলেন? আচ্ছা যাই হোক, বিস্ফোরণটা হলো। আমার হয়তো না, না, বলতে না, ভুল না, হইছে। না, না। এই যে ভুলভাল শব্দ একটা বইলা দিলেই তো ভাই হইল না। আপনার তো সেই শব্দটাকে সংজ্ঞায়িত করতে হবে। সংজ্ঞায়িত না করলে বিজ্ঞানের আচ্ছা। এটা একটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যে আপনি যখন আপনার কোনো একটা লেখায় বা কোনো একটা কথায় কোনো একটা শব্দ লিখবেন, সেটাকে সঠিকভাবে সংজ্ঞায়িত করবেন। সংজ্ঞায়িত না করলে আপনার কথাবার্তা হুম। অশিক্ষিত মূর্খের কথাবার্তা হয়ে যাবে। এই কারণে আমরা সংজ্ঞায়নটা সবচাইতে গুরুত্বপূর্ণ। এই কারণে আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি যে বললেন বিগ ব্যাং এর মাধ্যমে সবকিছু সৃষ্টি হইছে। আমি তো এই ধরনের মানে উদ্ভট কথা জীবনে শুনছি কিন্তু আমি মানে অনেক মুমিনের থেকে শুনছি কিন্তু এই ধরনের কথা তো আমি কোনো বিজ্ঞান বইতে সেভাবে পাই নাই। আমি বিজ্ঞান বইগুলাতে যে জিনিস পাইছি মহাবিশ্বের উদ্ভব বা মহাবিশ্বের সম্প্রসারণ হইছে বিগ ব্যাং এর মাধ্যমে। কিন্তু আপনি যে বললেন মহাবিশ্বের সৃষ্টি হুম। হইছে তাহলে আপনি আমাদেরকে একটু সৃষ্টির সংজ্ঞাটা একটু বলেন। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলেই আপনি কি বুঝাইতে চাইছেন ওই কথাটা দ্বারা কি তো বুঝাইতে চাইছিলেন? সৃষ্টি বলতে, একটু সৃষ্টি সৃষ্টি বলতে আমি যেটা বলতে চাচ্ছি সেটা আমি আপনাকে বলি যে এই পৃথিবীর যত এলিমেন্টস আছে, যা কিছু আছে, সবকিছু একদম ছিল একটা বিন্দুতে। খুব ছোট একটা বিন্দুতে। সেখানে হঠাৎ করে সেই তো ছিল বিন্দুটা তো ছিল খুব তো আগে তো শক্তির কারণে অস্তিত্ব ছিল তো, তাই না? বিন্দুতে অস্তিত্ব থাকুক ছিল। আর হ্যাঁ, অস্তিত্ব ছিল। বলের ভিতরে থাকুক, ছিল তো নাকি? জি, একটা বিন্দুতে ছিল, অস্তিত্ব ছিল। অস্তিত্ব ছিল সেটা একটু ছড়াইছে আরকি। মানে বেলুন যেভাবে ফু দিলে সেই ভিতরে সেইটা যেরকম বাষ্প ছড়ায় হইছে। যায়। সেটা শক্তির কারণে। তাপ এবং চাপের শক্তির কারণে সেটা বিস্ফোরণ হইছে। আমি যতটুকু না, জানি না, না। বিগ ব্যাং। না, না, না ওই যে ওই মানে যে জিনিসটা ছিল সেটাও একটা শক্তি। কারণ আইনস্টাইন প্রমাণ করেছেন যে আমরা যে আমাদের সারা পৃথিবীতে যত পদার্থ দেখি সেই পদার্থগুলা হচ্ছে শক্তির একটা রূপ। শক্তি থেকে পদার্থ তৈরি করা যায়, পদার্থ থেকে আবার শক্তি তৈরি করা যায়। যে জিনিসটা আমরা সরাসরি পরীক্ষা করেও দেখা হয়েছে যে জিনিসটা যেটাকে বলা হয় অ্যাটম বোম। অ্যাটম বোম জিনিসটাই হচ্ছে এইটার একটা বাস্তব উদাহরণ যে পদার্থ থেকে শক্তি সৃষ্টি করা সম্ভব। আবার শক্তি থেকে পদার্থ তে কনভার্ট করা সম্ভব। আমাদের সমস্ত পদার্থ যা আমরা দেখি সেগুলো হচ্ছে শক্তির একটা রূপ, শক্তির একটা রূপান্তরিত রূপ। এটা আইনস্টাইন প্রমাণ করেছেন। আপনি কি এই জিনিসটা আ জানেন ভাই? আহ না, সবকিছু হয়তো জানি না ভাই। আপনি একটু তাহলে জেনে জানি না। নেন যে আমাদের চারপাশে আমরা যা দেখি, যত পদার্থ দেখি এগুলো হচ্ছে শক্তির একটা রূপ এবং এই পদার্থ থেকে আবার শক্তিতে চলে যাওয়া সম্ভব। আবার শক্তিগুলা থেকে পদার্থে তৈরি করা সম্ভব। যেটা অ্যাটম বোমের মাধ্যমে আমরা একদম বাস্তব পরীক্ষাটা পাই। অ্যাটম বোম জিনিসটা কি জানেন আপনি? হুম, হুম। জি, জি। অ্যাটম বোম হচ্ছে জি ভাই। ছোট একটা পদার্থ থেকে এত বিপুল পরিমাণ শক্তি বের ছড়ায়, করা। ছড়ায়, ছড়ায়। জি, জি। একটার পর একটা, হ্যাঁ, একটা, একটা, ৪টা, ৪টা, ৮টা এভাবে করে ছড়াইতে থাকে। হ্যাঁ, ছড়াতে থাকে এবং এই যে ছোট একটা পদার্থ থেকে এত বিপুল পরিমাণ শক্তি বের করা সম্ভব। একটা ছোট একটা পদার্থের ভিতরে এত বিপুল পরিমাণ শক্তি লুকায় আছে যেই শক্তিটাকে বের করা সম্ভব। আবার ওই যে বিপুল পরিমাণ শক্তিটা সেটাকেও আবার পদার্থে পরিণত হওয়া সম্ভব। মানে আমাদের পদার্থগুলা হচ্ছে সমস্ত কিছুই শক্তির একটা রূপ। তাহলে আমি একটু আগে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে বিজ্ঞানের মৌলিক সূত্র কি? মৌলিক সূত্রটা ছিল শক্তির শক্তির কোনো অনিবেশ যেটা বলছে। হুম। হ্যাঁ, সৃষ্টি বা বিনাশ নাই। এবং ২য় সূত্র আমরা শিখলাম যে আমাদের যাবতীয় পদার্থ হচ্ছে শক্তির একটা রূপ। তাহলে এই আচ্ছা যাই হোক পদার্থগুলা ভাই, তো আমি তাহলে জি। আমাদের এই জি ভাই। মহাবিশ্বটা হচ্ছে শক্তির একটা রূপ নাকি? জি, বলতে পারেন। তাহলে তো এই ১ম যে এই যে শক্তির তো জি। শক্তির তো কোনো বিনাশ বা সৃষ্টি নাই। তাহলে তো এই মহাবিশ্বেরও তো কোনো মহাবিশ্বটা যদি শক্তিরই একটা রূপ হয়ে থাকে
তাহলে মহাবিশ্বেরও তো কোনো সৃষ্টি বা বিনাশ নাই। শুধুমাত্র রূপান্তর আছে। তাহলে এই মহাবিশ্বের তো কোনো সৃষ্টি নাই ভাই। তাহলে আপনি কেন বললেন যে এই মহাবিশ্ব সৃষ্টি হইছে? এই মহাবিশ্ব সৃষ্টি হইছে এটা কোথায় পাইলেন আপনি? আচ্ছা, আপনি গুগলে সার্চ দেন, বিগ ব্যাং থিওরিটা সার্চ দেন। ভাই এটা বিগ ব্যাং সৃষ্টি থিওরি হয়েছে আপনি কিনা। যতটা পড়ছেন তার থেকে অনেক ভালো আমি পড়ছি ভাই। আমাকে এটা শিখায়েন না। আপনি যে শব্দ ব্যবহার করছেন তাইলে আপনাকে এইজন্য বলেছি সৃষ্টি শব্দটার ভাই সংজ্ঞাটা একটা আমাকে বিন্দু থেকে বলেন। ভাই একটা বিন্দু থেকে যাও কিছু আমরা দেখতে পাচ্ছি ছড়াই ছিটাই গেছে। আরে যেটা ছড়ায় ছড়াই ছিটে ছিটাই গেলে কি গেছে এটাকে আমরা সৃষ্টি বলব নাকি? মনে করেন আমি একটা কাঁচের বল নিচে ফালাইলাম। ঠাস করে ভাইঙ্গা গেল, চারিদিকে ছিটা গেল। এটা কি আমি সৃষ্টি করলাম ভাই? তাইলে কি আমি স্রষ্টা হইলাম? তাহলে এটা সৃষ্টি হলো কিভাবে ভাই? এই যে ইয়ার সৃষ্টি আরে ভাই হয়েছে সেটা চন্দ্র, কিভাবে হলো সূর্য। সেটা তো অন্য প্রসঙ্গ। আপনাকে যেটা জিজ্ঞেস করছে সেটার উত্তর দেন। মনে করেন আমার হাতে একটা কাঁচের বল আছে। আমি মাটিতে জি, ধাম করে মারলাম। ওইটা জি। ছিটকায় ছড়ায় চারিদিকে ছড়াচ্ছে। তাইলে কি ভাই আমি একজন স্রষ্টা হইছি? আর ওইটা কি সৃষ্টি? ওটা তো ভাই আরো নষ্ট হয়ে গেল কাঁচের বলটা। তো সেটা তো আর নষ্ট হইলো না পরিবর্তন ভালো হবে না। হইলো সেটা তো অন্য কিন্তু বিষয়। আমি কিন্তু স্রষ্টা দেখেন নাকি আমি আপনি তো বিগ দুইটা ব্যাং এর সৃষ্টি পরে করা। এখন আপনি বিগ ব্যাং এর এটা কাঁচের এটা এই যুক্তিটার সাথে আমার মানানসই মনে হচ্ছে না। কারণ আচ্ছা কাঁচের ঠিক আছে আপনি আমার কাছে গ্লাসটা একটা ভাঙিয়ে আমার ফেললে কাছে একটা রাবার ছিল। রাবারটা দিয়ে আমি একটা বেলুন বানাইছি। বেলুন বানায় আমি ফু দিছি এটার ভিতরে। ফু দেওয়ার পরে এটা হ্যাঁ, অনেক সম্প্রসারিত হয়ে গেছে। এখন কি আমি স্রষ্টা হইছি? না আপনি স্রষ্টা হন নাই। তাহলে ওইটা কি সৃষ্টি? আরে ভাই ওই বিন্দুটা থেকে এইভাবে বিস্ফোরণ হয়ে শক্তির মাধ্যমে আমি আপনার কথায় আরে আসছি যে এই ভাই শক্তির আপনাকে যেটা মাধ্যমে জিজ্ঞেস করতেছি সেটার উত্তরটা আগে দেন। সৃষ্টি শব্দটার সংজ্ঞাই তো আমি এখনো আপনার কাছ থেকে পাইলাম না। আপনি তো সেটা দিতেছেন না। এই আপনি যেটা বলতেছেন ছোট একটা জিনিস থেকে বড় হইলে সেটা নাকি সৃষ্টি হয়। এই ধরনের উদ্ভট সংজ্ঞা তো আমি বাপের জন্মে শুনি নাই ভাই। একটা জিনিস ভাই ছোট বড় থাকতে হয় নাই তো। আপনার ওই বিগ ব্যাং এর পর থেকে সৃষ্টি হয়েছে চন্দ্র, সূর্য, আরে দূর নক্ষত্র। বাল আগে তো সৃষ্টিটা কি সেটা আগে আমারে বলেন। ওইটা কি হইছে সেটা তো আপনাকে জিজ্ঞেস করি নাই যে ভাই ওইখান থেকে কি কয়টা জিনিস সৃষ্টি হইছে? ১৫ টা না ৫৬ টা? কি? চন্দ্র, সূর্য, গ্রহ নাকি তারা নাকি কি? এইগুলা তো জিজ্ঞেস করিনি আপনারে। আপনারে যেটা জিজ্ঞেস করছি সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা দেন। কি হইলে সেটাকে সৃষ্টি বলবো আর কি না হইলে সেটাকে সৃষ্টি বলব না। আচ্ছা আমার থেকে মনে হয় আপনি বেশি ভালো দিতে পারবেন। এই সংখ্যাটা আপনি একটু দেন কাইন্ডলি। আরে ভাই দেখছেন আপনি কিভাবে সংখ্যাটা। কথা বলবো আপনি আপনাদের দিলে সাথে আমি ভাই? শিখে নিচ্ছি তো ভাই। আপনি দিলে আমার না জানা থাকতে পারে। আমি একটু ক্লিয়ার করে শিখে নিচ্ছি। অসুবিধা নাই তো তাহলে ভাই। আপনি এটা ব্যবহার করছেন কেন? আপনি যে কথার ভিতরে সৃষ্টি শব্দটা আপনি যদি না জানেন বা আপনি যদি নাই বুঝেন কথাটার মানে কি? আচ্ছা মনে করেন আমি একটা বা 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 দ মানে জঙ্গলে গিয়ে একটা কাঠ কাটলাম। কাঠ দিয়া আমি কাঠ নিয়ে আইসা একটা চেয়ার বানাইলাম। চেয়ারটা সুন্দর করে আমি বসলাম, বইসা আপনার সাথে লাইভে কথা বললাম। আর এই সৃষ্টি। চেয়ারটারে কি আমি সৃষ্টি করছি? হ্যাঁ, সৃষ্টি তো আপনি সৃষ্টি করছেন। তাহলে তো আমি একজন স্রষ্টা হইলাম। মানে আপনি তো বলেন যে, হে আপনি মানে আপনি বলতে ফার্নিচারের পারেন আপনি দোকানে চাইলে গিয়া আবার কথার মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা না। ফার্নিচারের আচ্ছা। দোকানে গিয়ে কি আপনি বলেন যে, "হে চেয়ারের স্রষ্টা, তুমি আমাকে একটা চেয়ার সৃষ্টি করে দিবে?" ওই বেটা বলবে, "হ, গাড়া ম্যাজ করতেছে কালকে দিমনে।" তো কালকে আপনার একটা চেয়ার এবং একটা সোফা সেট সৃষ্টি করে সে দিল। এইভাবে কি আপনি কথাবার্তা বলেন ভাই? মানে ফার্নিচারের দোকানে গিয়ে? ভাই আমরা যদি না বলি কিন্তু আমরা তো এটা জানি যে চেয়ারের একজন স্রষ্টা আছে। যে চেয়ারটা সৃষ্টি করছে, যে চেয়ারটা তৈরি করছে সেই চেয়ারের স্রষ্টা। এটারে সৃষ্টি বলে। মানে এটারে মানে চেয়ারটা কাঠ থেকে চেয়ার বানানো এটারে জি। আপনি বলতে চাচ্ছেন এটা হইতেছে একটা সৃষ্টি এখন এবং জি, তাইলে তো ভাই যে কেউই স্রষ্টা। আমি তো আজকে জি। আ কিছুক্ষণ আগে মনে করেন ১ ঘন্টা খানেক আগে আমি অনেকখানি হাগা সৃষ্টি করলাম, বুঝছেন? হাগা সৃষ্টি করছি আমি টয়লেটে গিয়ে এবং পেশাবও একই সাথে পেশাবও সৃষ্টি করছি। আমি তো আজকে একজন স্রষ্টা নাকি ভাই কি বলেন? ভাই প্রাকৃতিক বিষয় কি আপনি সৃষ্টি করতে পারেন? ওমা! আপনি না বললেন কেউ কোনো কিছু বানাইলেই ওটা সেটাই সৃষ্টি করার ওই আপনার সংজ্ঞা অনুসারে। ভাই ওইটা বানানোর জন্য তো আপনার পেটের ভিতরে অনেক কিছু দিয়ে দিছে। অনেক কিছু আছে। সেইগুলো তো কি এগুলো দিয়ে সৃষ্টি দিছে? করছে। মানে মনে করেন আমি একটু পরে মনে করেন এই লাইভটার পরে আমি গরুর মাংস নিবো। পিঁয়াজ, রসুন, আদা, একটু হলুদ, একটু মরিচ আর একটু লবণ। আর একটু জিরা গুঁড়াও দিতে হবে একটু। দিয়া মানে ঘুটা-টুটা দিয়া আমি গরুর মাংস রান্না করলাম। আমি তো ভাই গরুর মাংসটার স্রষ্টা নাকি? আপনি কি রেস্টুরেন্টে গিয়া বলেন, "হে স্রষ্টা, হে ইসের স্রষ্টা, গরুর মাংসের স্রষ্টা আমাকে একটু গরুর মাংস সৃষ্টি করে দাও। গরুর মাংসের তরকারি সৃষ্টি করে দাও।" তখন তারা আপনাকে গরুর মাংস তরকারি সৃষ্টি করে আপনাকে দেয় নাকি? যাই হোক আসিফ ভাই আপনার চেয়ার তৈরির সাথে এটা কিন্তু মিলে যায়। আপনি কিন্তু একটু চিন্তা করে দেখতে পারেন। কারণ কোনটা ১ম যে মিলে একটা যায়? বিন্দু ছিল, কোনটা মিলে বিন্দুর যায়? পরে যে বিস্ফোরণটা হলো। আপনাকে যেই জিনিসগুলা জিজ্ঞেস করতেছি একটারও উত্তর আপনি দিতেছেন না। আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করি। মনে করেন আমি পানি, চিনি, লেবুর লেবুর একটা কয়েক ট টু মানে লেবু
চাপ দিয়া দিলাম ঘুটা। তারপর বানাইলাম শরবত। আমি তো তাইলে ভাই শরবতের স্রষ্টা হইলাম নাকি? তো এটা তো আপনি সৃষ্টি করছেন, আপনি তৈরি করছেন এটা। এটা তো মালিক আপনি, হ্যাঁ, আপনি তাইলে তৈরি এই যে করছেন, আপনি তৈরি মালিক। এই যে এটা এই হতে যে পারে এই না। যে এখন আইছেন যে এখন সঠিক কথাটা বলছেন, সঠিক শব্দটা বলছেন যে আপনি তৈরি করছেন। এই শব্দটাই আপনার মুখের থেকে শোনার জন্য এতক্ষণ বলতেছিলাম যে এই তৈরি করা আর সৃষ্টি করা ২ টা আলাদা জিনিস। তৈরি করা আর সৃষ্টি করা ২ টা আলাদা জিনিস। আমরা যেই শব্দটা ব্যবহার করি সেটা হচ্ছে তৈরি করা। প্রকৃতপক্ষে জি ভাই আমি বুঝছি। প্রকৃতপক্ষে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না এই পৃথিবীতে। যেমন আপনি একটু পানি সৃষ্টি করতে পারবেন না, আগুন সৃষ্টি করতে পারবেন না, রূপান্তরিত করতে পারবেন। এই তো? যে এই তো এই জিনিসটাই আপনার মুখের থেকে বাইর করার জন্য এতক্ষণ ধরে চেষ্টা করতেছি যেন এই কথাটা আপনার মুখের থেকে বাইর হয়। এতক্ষণ চেষ্টার পরে আপনি কথাটা মুখের থেকে বাইর করছেন। যে প্রকৃতিতে জি আমরা ভাই। কোনো সৃষ্টি দেখি না। আমরা শুধু রূপান্তর দেখি। একটা জি, জিনিস জি, জি। আরেকটা এটা জিনিসে সত্য কথা। রূপান্তরিত হয়। একটা নদী জি। যখন মানে নদীর যখন আ মাটি ক্ষয় করে নিয়ে যায় তখন মাঝখানে একটা চর তৈরি হয়। সেটা হচ্ছে একটা হুম, রূপান্তর। হুম। তাই না? জি, জি, জি আবার সেটাই ভাই। পাথর আস্তে, আস্তে বড় হইতে পারে, আবার পাথর ভাইঙাও যেতে পারে। পাহাড় ভাইঙাও যেতে পারে। আবার একটা দেশও রূপান্তরিত হয়ে একটা দেশও গঠন হইতে পারে। একটা আ বড় জায়গাও তৈরি হইতে পারে। একটা মাঠও তৈরি হইতে পারে। এগুলা হচ্ছে সমস্ত কিছু আমরা যা দেখি, সেগুলো হচ্ছে রূপান্তরিত হওয়া, তৈরি হওয়া। যেমন আমি জি, একটু পরে গরুর মাংস রান্না করব, তৈরি করব। হুম? বা জি, আমি একটা চেয়ার তৈরি করি, চেয়ার বানাই, চেয়ার মেকার এগুলাকে বলে মেকার, যে এগুলা প্রস্তুত করে, তৈরি করে, রূপান্তর ঘটায়। এগুলাকে জি। সৃষ্টি বলে না ভাই। তাহলে আপনাকে আবারও সেই শুরুর প্রশ্নে চলে যাচ্ছি। না, না আমি তাইলে বুঝতে এখন তো পারছি। আপনি আপনার বুঝলেন বুঝতে পারছি। যে তৈরি করা, হুম, হুম। বানানো, রূপান্তর ঘটানো কি জিনিস সেগুলো আপনি বুঝতে পারছেন। এখন আবারও জি, জি। সেই মূল প্রশ্নে, তাইলে ভাই সৃষ্টি কাকে বলে? সৃষ্টি কাকে বলে? আমি আমরা তো সৃষ্টি করতে পারি না। আপনি পারেন কি এখন পারেন না জিজ্ঞেস করিনি। বলেন, সৃষ্টি কাকে বলে এটা বলেন। মানে এই যুক্তিতে তো ভাই আমরা সৃষ্টি করতে পারতেছি না। সংজ্ঞা দিতে পারতেছি না আমি। কারণ আমরা সব রূপান্তরিত করতে পারতেছি। আমরা একটা মোবাইল তৈরি করতে পারতেছি। সব এই পৃথিবীর এলিমেন্টস দিয়েই পারতেছি। কিন্তু আমরা তো সৃষ্টি হ্যাঁ, করতে পারতেছি না। এজন্য সংজ্ঞাও তো দিতে পারতেছি না আমি। হ্যাঁ, তাইলে দেখেন আপনি সৃষ্টির সংজ্ঞাটাই দিতে পারতেছেন না কিন্তু আপনি সৃষ্টি নিয়ে এতক্ষণ মানে আলোচনা করে গেলেন। আপনি সৃষ্টির সংজ্ঞাটাই এখন আটকায় যাচ্ছেন। দেখেন, আপনার সৃষ্টির সংজ্ঞাটাই এখনো তৈরি হচ্ছে না। এখন আপনি সব দিক হ্যাঁ, থেকে আপনি এই যে জিনিসগুলো আমরা মানে একটার পর একটা আলোচনা করে, করে এই পর্যন্ত আসলাম। এখন দেখা যাচ্ছে যে সৃষ্টির সংজ্ঞাটাই দেয়াটা কঠিন হয়ে যাচ্ছে আপনার জন্য নাকি ভাই? ঠিক আছে। তাইলে জি, জি। আমি আপনাকে হেল্প করি দেখি আপনি সৃষ্টির সংজ্ঞাটা আমার সাথে একমত হন কিনা। এই সংজ্ঞাটা আমি বহুবার আমার লাইভে দিচ্ছি। কিন্তু সবাই সব মুমিনরাও আমার সাথে একমত হইছে। সবসময় মুমিনরাও, নাস্তিকরাও বেশিরভাগ মানুষই আমার সাথে একমত হইছে। গুটি কয়েক মানুষ একমত হয় নাই। দেখি আপনি একমত হন কিনা। আপনি একমত হইলে বইলেন একমত, না দ্বিমত হইলে বইলেন কেন দ্বিমত। সেটা আপনার কাছ থেকে শুনবো। আমি যেই জি, সৃষ্টির সংজ্ঞাটা জি, এখন জি। দিব। আপনি এটা বলেন ভাই, হ্যাঁ, আজিম ভাই আমি বলি। আপনি এটা দেন আমি শুনতেছি। কিন্তু আমার এরপরে কিন্তু ছোট আরেকটা কোয়েশ্চেন ছিল ওটার কিন্তু অ্যানসার দিয়েন কাইন্ডলি। এজন্য একটু সংক্ষিপ্ত করে যদি বলতে পারেন। ওই পর্যন্ত যদি যাওয়া যায় ভাই সংক্ষিপ্ত করে আমি কোন কিছু বলতে পারি না, বলতে পারব না। ও আচ্ছা, আচ্ছা। অসম্ভব। না, না, না আপনি লং টাইম বললে আমার সমস্যা নাই। আপনার সময় দিতে পারলে আমার সমস্যা নেই। আপনাকে যেটা বলতেছি সৃষ্টির সংজ্ঞাটা এরকম জি, হতে পারে মানে ধর্ম থেকে আমরা যে সৃষ্টির সংজ্ঞাটা আসলে পাই সেই সংজ্ঞাটা এরকম হওয়ার কথা যে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে কোনো কিছু যদি অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসে, কোনো কিছু যদি অনস্তিত্ব থেকে অস্তিত্ব লাভ করে, সেই জিনিসটাকে সৃষ্টি বলা হবে। আপনি কি আমার সংজ্ঞার একমত, সাথে একমত কিনা বলেন? একমত ভাই আপনার কোয়েশ্চেন করাতেই একমত। কোনো সমস্যা আছে কিনা এই সংজ্ঞার ভিতরে সেটা বলেন। আমি তো আমার ব্রেইন দিয়ে তো আমি কোন সমস্যা পাচ্ছি না ভাই। আচ্ছা, এর মানে হচ্ছে যদি আপনি প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করেন, তাইলে আর সেটা সৃষ্টি না, সেটা হবে কিছু হলো না। রূপান্তর। মানে হুম, প্রকৃতি হুম, থেকে হুম। যদি আমি একটা কাঠ নেই, কাঠ নিয়ে যদি আমি চেয়ার বানাই, সেটা হয়ে যাবে রূপান্তর ক্যাটেগরিতে রাইট, পড়বে। সেটার সৃষ্টি রাইট। ক্যাটেগরিতে পড়বে না। সৃষ্টি জি, ক্যাটেগরি হইতে হইলে এমন হইতে হবে যে আমি প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করি নাই। এটা একেবারে জি। একদম ইউনিক জিনিস যেটা হ্যাঁ, প্রকৃতিতে হ্যাঁ, আগে সেটাই। তার কোনো অস্তিত্বই ছিল না। প্রকৃতিতে তার যেটা কোনো পৃথিবীর উপাদান জি। আর যেটা প্রকৃতিতে আপনি তার কোনো সৃষ্টি করছেন উপাদান পৃথিবীর আর যেটা আপনি সৃষ্টি করছেন সেটা পৃথিবীর কেউ দেখি নাই। না, না দেখছেন কি দেখেন নাই এটা এখানে কোনো প্রযোজ্য মানে আলোচ্য বিষয় না। দেখলে তো অনেক সেটা কিছু থাকে। প্রকৃতির সাথে থাকবে। তাই না? দেখলে তো সেটা প্রকৃতির ভিতরে আছে। আপনি দেখবেন না ওটা ভাই আপনি দেখছেন কি দেখেন নাই এটা তো সংজ্ঞার ভিতরে আচ্ছা আমি নেই, আচ্ছা ঢুকাইতে ওটা পারছি না। সমস্যা নেই, ওটা মানে সমস্যা নাই। জি।
আপনার এই কথা শব্দটা ঢুকাইলেই সংজ্ঞাটা ফালতু হয়ে যাবে। হ্যাঁ? সংজ্ঞাটার মানে ওয়েট নষ্ট হয়ে যাবে। এটার ওজন নষ্ট হয়ে আচ্ছা, যাবে আচ্ছা, এই আচ্ছা, সংজ্ঞাটার। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। কারণ তখন অনেক পেঁচাপেচি শুরু হবে। যাও ভাই আমি তো আমি অনেক মেনে কিছু নিচ্ছি, দিয়েছি। আমি হ্যাঁ? মেনে নিচ্ছি তো এটা। এখন আপনি কিন্তু বলেন। আমি মেনে নিচ্ছি কিন্তু এটা। জি। সৃষ্টির সংজ্ঞাটা এরকম হতে হবে যে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে কোনো কিছু যদি অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসে তাহলে সেটাকে সৃষ্টি বলা হয়। এইটাই জি। হচ্ছে সৃষ্টির পারফেক্ট একটা সংজ্ঞা। এই সংজ্ঞার থেকে ভালো সংজ্ঞা এখন পর্যন্ত আমি পাই নাই। এই সংজ্ঞাটা অবশ্য আমি বানাইছি। আমি তাহলে সবাইকে এটাই ভালো বলছি সংজ্ঞা আমার বারবার। মনে হচ্ছে। হুম, এবং হুম। আমি মনে করি এই সংজ্ঞার থেকে ভালো সংজ্ঞা আর কিছু হইতে পারে না। এবং এই সংজ্ঞার ভিতরে কোনো যৌক্তিকভাবে কোনো সমস্যা আমি পাই নাই এখন পর্যন্ত। যুক্তিযুক্ত কোনো সমস্যা পাই নাই আমি। এই সংজ্ঞাটা ঠিক জি। আছে। এখন আপনি আমাদেরকে বলেন যে মহাবিশ্বে কোনো সৃষ্টির উদাহরণ কি আছে নাকি নাই? মহাবিশ্ব সৃষ্টির উদাহরণ আছে যেমন চন্দ্র, সূর্য আমার ব্রেনে না, যেটা বলে। চন্দ্র, সূর্য তো এগুলা প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করে তৈরি করা হয়েছে। এগুলোর উপাদানগুলো প্রকৃতিরই অংশ। ভাই, আপনাকে একটু আগে বলছি যে শক্তি থেকে পদার্থে পরিণত হয়, পদার্থ থেকে শক্তিতে পরিণত হয়। এটা আইনস্টাইন আবিষ্কার করছে। এবং এই যে আমরা যে মানে চাঁদ দেখি, চাঁদের যে পদার্থগুলা এগুলা মৌলিক পদার্থ দিয়ে তৈরি। আমরা জানি আমরা যখন স্কুলে পড়ছি তখন পড়ছিলাম ১০৮ টা মৌলিক পদার্থ না ১০৯ টার মৌলিক পদার্থ। এখন বোধহয় কয়েকটা বাড়ছে, কয়েকটা বোধহয় মৌলিক পদার্থ এড হইছে এটার সাথে। এখনকার খবর আমি জানি না। কিন্তু তখন হুম, আমরা পড়ছি ১০৯ টা মৌলিক পদার্থ। প্রকৃতিতে যত কিছু আছে সমস্ত কিছু ওই মৌলিক পদার্থগুলা দিয়া তৈরি। হাইড্রোজেন, অক্সিজেন, হুম, কার্বন, আ লোহা এই ধরনের এই মৌলিক পদার্থগুলা দিয়ে প্রকৃতির সমস্ত কিছু তৈরি। এবং এগুলা হচ্ছে হুম, উপাদান। এগুলো হচ্ছে প্রকৃতির উপাদান। এগুলো প্রকৃতিতে আছে। এই মানে মৌলিক পদার্থগুলো প্রকৃতিতে আছে। তাইলে চন্দ্র, সূর্য সমস্ত কিছু তো এই মৌলিক পদার্থ দিয়ে তৈরি। এইগুলা তো এমন কোনো কিছু দিয়ে তৈরি না যেগুলা প্রকৃতি থেকে সংগ্রহ করা না। প্রত্যেকটা জিনিস তো প্রকৃতি থেকে সংগ্রহ করা। মানে প্রকৃতির রূপান্তর ঘটে প্রকৃতিতে এই রূপান্তর গুলা সদা ঘটতে থাকে এবং এই পদার্থগুলো আসছে কোত্থেকে? এগুলো আসছে শক্তি থেকে। শক্তিও প্রকৃতির অংশ। শক্তিও হচ্ছে প্রকৃতির। তাহলে শক্তি থেকে পদার্থে পরিণত হচ্ছে, পদার্থ থেকে আবার শক্তিতে পরিণত হচ্ছে। এটা একটা চক্র। এই চক্রটা চলতেছে প্রকৃতিতে আমাদের। তাহলে এই আচ্ছা। প্রকৃতি তাহলে ভাই থেকেই তো এই প্র এই প্রশ্নের আপনার এটা বুঝতে পারছি। কিন্তু আপনার কথার অনুসারে কিন্তু আরেকটা কোয়েশ্চেন আছে। পৃথিবীতে না, না কিন্তু এমন আপনাকে জিনিস আছে আপনি সেটা কিন্তু প্রশ্নের এটা উত্তরটা দেন প্রকৃতিতে নাই সৃষ্টি এখনো। করতে পারে না। ও প্রশ্নের আচ্ছা, উত্তরটা আচ্ছা, এখনো দেন আচ্ছা। নাই। প্রশ্নের উত্তরটা এখনো দেন নাই আপনি যে সৃষ্টির কোনো উদাহরণ আছে কিনা? আপনি কোনো উদাহরণ দিতে পারবেন কিনা সৃষ্টির? সেটার উত্তরটা আগে দিয়ে নেন তারপর আপনার প্রশ্ন শুনবো। না, সৃষ্টির সংজ্ঞাটাই যৌতিক মনে হচ্ছে। আর সৃষ্টির উদাহরণ বলতেছেন আপনি? তাহলে আমি সেটা বলি যে, আপনি যদি ওইভাবে বলেন যে প্রকৃতি থেকেই সবকিছু সৃষ্টি হইছে। কিন্তু প্রকৃতির শক্তি সৃষ্টি নাই হইছে আমি বলি নাই লোহার ভাই। প্রকৃতি থেকে সমস্ত আচ্ছা, কিছু আচ্ছা। সৃষ্টি হইছে এটা আমি বলি নাই। আমি বলছি যাই প্রকৃতি হোক থেকে উপাদান সংগ্রহ করে এই যে প্রকৃতিতে যত কিছু আছে সমস্ত কিছু হচ্ছে রূপান্তর ঘটা। আমি যাই একবারও হোক বলিনি প্রকৃতি হ্যাঁ, থেকে হ্যাঁ, সৃষ্টি হ্যাঁ, হইছে। এটা আমি সিউর একবারও বলি রূপান্তরিত নাই। হইছে। হ্যাঁ, 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 বুঝতে পারছি যে প্রকৃতি থেকে রূপান্তরিত হয়েছে যেমন রূপান্তরিত হয়ে সূর্য তৈরি হয়েছে, নক্ষত্র তৈরি হয়েছে ইটিসি। কিন্তু এখন আমাকে একটু বলবেন যে প্রকৃতির কি এই শক্তি আছে যে একটা লোহার কণা সৃষ্টি করবে? লোহা হ্যাঁ, সৃষ্টি হলো কিভাবে? আহ লোহা তো প্রকৃতি সৃষ্টি ভাই করতে আপনি পারে নাই। আপনি এখন একদম বেকুবের মতো কথাবার্তা বলতেছেন। আপনাকে একটু আগে আমি যেই জিনিসটা বুঝাইলাম যে আইনস্টাইন এই জিনিসটা প্রমাণ করেছে প্রকৃতিতে যত পদার্থ আছে সেই পদার্থ হচ্ছে শক্তির একটা রূপ। শক্তি থেকে পদার্থ পরিণত হয়। পৃথিবীতে এই পরিমাণ শক্তি নাই যে লোহা তৈরি করবে। কিন্তু নক্ষত্রের ভিতরে এই শক্তি আছে যে লোহা তৈরি করার। নক্ষত্রের ভিতরে সেই শক্তি আছে। ভাই আপনি এখন একদমই আমরা মুসলিম আপনাকে হিসেবে ভাই আমরা না, না আমরা এতক্ষণ মুসলিম বুঝে আসার পরে যদি এই কথা বলেন, আপনাকে যে জিনিসটা আমি বুঝাইলাম যে আইনস্টাইন এই জিনিসটা প্রমাণ করেছে, একদম খুব স্পষ্টভাবে প্রমাণ করেছে যে প্রকৃতিতে আমরা যত পদার্থ দেখি সেগুলা শক্তির একটা রূপ। শক্তি থেকে এই পদার্থে পরিণত হয়। এইটা বোঝানোর পরে গিয়া শেষে গিয়ে আপনি এইভাবে মানে হাইয়া দিলেন একেবারে। মানে আমার না ভাই আমি সমস্ত না, না কষ্ট, শুনেন, সমস্ত শুনেন। কষ্ট করে আমি এতক্ষণ ধরে কথা বলতেছি। সমস্ত কিছু একেবারে জলাঞ্জলি দিয়ে দিলেন। মানে ৭ কাণ্ড ভাই রামায়ণ লোহার পড়ার সৃষ্টিটা নিয়ে সাত শুনেন। ভাই ৭ লোহার কাণ্ড রামায়ণ ৭ কাণ্ড রামায়ণ পড়ানোর পরে আপনি জিজ্ঞেস করতেছেন, "ভাই, তাইলে ভাই সীতা কার বাপ ভাই?" আমি ৭ কাণ্ড রামায়ণ পড়ছি ঠিক আছে, কিন্তু ভাই সীতা কার বাপ? এইটা আপনি একদম লাস্টে গিয়ে একদম হাইগা দিলেন ভাই। অত্যন্ত আচ্ছা, দুঃখজনক ব্যাপার। আচ্ছা ভাই না শোনেন না। প্লিজ শোনেন। আমি যতটুকু জানি যে লোহা প্রকৃতি তৈরি করতে পারে না। প্রকৃতির সেই কে শক্তি বলছে? নাই। এইটা প্রমাণ করেন। লোহা প্রকৃতি তৈরি করতে পারে না। এইটা প্রমাণ করতে পারলে আপনি তো নোবেল পাইবেন ভাই। মানে 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 এই যে এই ধরনের ফালতু এবং উদ্ভট কথাবার্তা যে বলেন ভাই মানে চলে গেছে। দেখেন প্রকৃতি নাকি
লোহা তৈরি করতে পারে না। এইটা প্রমাণ করতে পারলে তো কয়েকটা নোবেল পাইবো বান্দায়, মুমিনে। কয়টা নোবেল পাইবো একসাথে। প্রকৃতি নাকি লোহা তৈরি করতে পারে না। পৃথিবীতে লোহা তৈরি করার মতো যথেষ্ট নাই। এটা বিজ্ঞানীরা বলে যে পৃথিবীতে লোহা তৈরি করার মতো যথেষ্ট নাই। যেই লোহা তৈরি করতে মানে নক্ষত্র বড়, বড় নক্ষত্রের ভিতরে সেই এই ধরনের পদার্থগুলা, এই ধরনের মানে মেটাল গুলা তৈরি হয় অনেক মানে বড় নক্ষত্র এবং অনেক শক্তিশালী নক্ষত্রের ভিতরে। মানে লোহা প্রকৃতি তৈরি করতে পারে না, এটা এই ধরনের উদ্ভট কথা আবার আসছে। রাজীব, আপনাকে আবারও যুক্ত করেছি। আপনি একটু আমাদেরকে এই জিনিসটা একটু প্রমাণ দেখান তো যে আপনি তো নোবেল পাইবেন ভাই। এটা ১ম এ বলে নিই যে আপনি তো একদম নোবেলের কাছাকাছি চলে গেছেন। আপনি বলেছেন আসলে যে ভাই আমি যদি প্রকৃতি না, না। এটা তো সাধারণ বিষয় না, তাই না? আবারও গেছে। উনি আহ মনে হয় জানে না যে লোহা হচ্ছে সূর্য কিংবা এরকম একটা গ্রহ, মিডিয়াম সাইজ থেকে লার্জ স্কেলের গ্রহতে লাইফ সাইকেলের শেষের দিকে, কারণ লোহা তো বেশ ভারী মেটাল, এটার অ্যাটমিক ইয়া হচ্ছে 26। তো 26 লেভেলের একটা মানে 26টা প্রোটনের মানে সম্মিলিত যে কোর, সেটা তৈরি করার জন্য যেই ধরনের ম্যাস এবং সময়ের দরকার, সেটা তো আসলে প্রথম দিকে হয় না। আপনাকে আমি রাজীব ভাই আপনাকে একটু শর্টকাটে বলে দেই, এই যে আমাদের যে নক্ষত্র সূর্য আছে না, এই জি সূর্য ভাই। এখন শুধুমাত্র হাইড্রোজেনকে ফিউজ করে হিলিয়ামে রূপান্তরিত করতেছে, এবং জি, হাইড্রোজেনের থেকে হিলিয়াম হচ্ছে আরেকটু ভারী। তো এখনো জি। ধরেন সূর্য যতদিন এই আস্তে, 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 আস্তে। ভাই, হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন প্রোটন থাকে জানেন আপনি? আর হিলিয়ামে কয়টা ইলেকট্রন প্রোটন থাকে জানেন আপনি? আমি জানি না ভাই। হাইড্রোজেন যে তাহলে মৌলিক হাইড্রোজেন যে মৌলিক পদার্থগুলোর ভিতরে ১ নাম্বার, এটা জানেন? আমি বিজ্ঞানে তো ভালো জানি না। তবে এই ভাই যে এগুলো তো লোহার যে সাধারণ, এগুলো তো ভাই হুম, স্কুলে সাধারণ বিজ্ঞান। এগুলো তো ক্লাস 6 এ পড়ায়। এগুলো তো যেকোনো মানে মানুষ যখন প্রাইমারি স্কুল পাস করলেও তো এটা জানে ভাই। এই যে মানে মৌলিক পদার্থগুলোর ভিতরে ১ নাম্বার হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম। এইগুলা মানে কি বলেন ভাই? এগুলা তো প্রাইমারি স্কুলের শিক্ষা। সবাই জানার কথা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা ভাই ভাই শুনেন। কোত্থেকে যে ভাই আচ্ছা ওই কোত্থেকে যে আপনি একেবারে এত এত ভাই ওই মানে বেকুব-টেকুব হইলে ভাই আলোচনা করতে খুব খুব খারাপ লাগে ভাই। খুবই খারাপ লাগে। এত বেকুব বেকুবের মতো মানে মানুষ হইলে একেবারে খুবই মেজাজ খারাপ লাগে। না, না। আচ্ছা এই যে আমি আসিফ দেখাচ্ছি। ভাই শুনেন। দেখাচ্ছি, হুম, একটু একটু দেখেন। আপনি যে কথাটা বলছেন যে মানে ইসের মতো কথাটা বলছেন দেখেন। এখানে আচ্ছা, আচ্ছা। আছে ভাই, উনি এখানে আছে দেখেন, দেখ। এখানে দেখেন আমি জিজ্ঞেস করলাম ChatGPT কে যে লোহা কিভাবে তৈরি হলো? দেখা যাচ্ছে ভাই? হালকা দেখা যাচ্ছে। একটু ছোট। আচ্ছা আরো বড় করে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে? হুম। এখন দেখা যাচ্ছে। লোহা কিভাবে তৈরি হলো? ChatGPT কিরকম? রও যদি আপনি জিজ্ঞেস করতেন তাহলে আপনি উত্তর পাইতেন। হ্যাঁ? ChatGPT আপনি জিগায় আসেন নাই। মানে আপনারা এমনই মানে অবস্থা আপনাদের মানে ChatGPT রে জিজ্ঞেস পর্যন্ত করতে পারেন না আপনারা। পারেন কিনা আচ্ছা। ChatGPT কি এটা জানেন কিনা এটাও মানে একটা অদ্ভুত ব্যাপার। এটা জানেন কিনা আসলে? তাও। আচ্ছা এখানে দেখি কি লিখছে সে। লোহার উৎপত্তি একটি চমকপ্রদ প্রক্রিয়া যা মহাকাশ ও পৃথিবীর অভ্যন্তরের ইতিহাসের সাথে জড়িত। লোহা মূলত ২ টি ধাপে তৈরি হয়। মহাকাশে তারকার বিস্ফোরণের সময় এবং পৃথিবীর ভূগর্ভে প্রাকৃতিক প্রক্রিয়ায়। মহাকাশে লোহার সৃষ্টি। লোহার মূল উৎপত্তি ঘটে মহাবিশ্বে বিশাল তারকাদের ভেতর। নক্ষত্রের অভ্যন্তরে পারমাণবিক সংযোজন, নিউক্লিয়ার ফিউশন। বিশাল তারকারা তাদের জীবনের শেষ পর্যায়ে হাইড্রোজেন এবং হিলিয়ামের মতো হালকা মৌলগুলো একত্রিত করে ক্রমান্বয়ে ভারী মৌল তৈরি করে। এই প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে তারা লোহা তৈরি করে, কারণ লোহা ফিউশন থেকে শক্তি উৎপাদন করতে পারে না। সুপারনোভার বিস্ফোরণেও লোহা তৈরি হয়। যখন একটি বড় নক্ষত্রের জ্বালানি শেষ হয়ে যায়, এটি সুপারনোভা নামে পরিচিত এক বিশাল বিস্ফোরণে ফেটে পড়ে। এই বিস্ফোরণে লোহা সহ ভারী মৌলগুলো মহাকাশে ছড়িয়ে যায়। পরবর্তীতে এ ধুলো ও গ্যাস মেঘগুলো থেকে নতুন গ্রহ, চাঁদ এবং অন্যান্য জ্যোতির্বস্তু তৈরি হয়। পৃথিবীও এভাবেই লোহা পেয়েছে। ৩ নাম্বার, পৃথিবীতে লোহার প্রক্রিয়াজাতকরণ। পৃথিবীতে প্রাপ্ত লোহার আকরিক প্রাকৃতিক প্রক্রিয়ায় ধীরে ধীরে গঠিত হয়। মানুষ দ্বারা লোহা তৈরি হয় মূলত খনি থেকে লোহার আকরিক উত্তোলনের মাধ্যমে। ভাই, তাহলে প্রকৃতিতে লোহা তৈরি হওয়া সম্ভব না? এই জিনিসটা, এই তথ্যটা আপনি কিভাবে বললেন বা কিভাবে পাইলেন, কিভাবে দিলেন আমাদেরকে একটু বলেন তো ভাই? এটা আমাদের কোরআন শরীফে লেখা আছে যে লোহা সরাসরি আকাশ থেকে পাঠাইছে। এরকম একটা আরে বিষয় লেখা আছে তো। শোনেন, এ বাল কোরআনে কি এগুলো লেখা আছে কোরআনের সেটা তো আলোকিত। হুম। সেটা তো কোনো বৈজ্ঞানিক প্রবন্ধ না। আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি একটু আগে দাবি করলেন প্রকৃতিতে লোহা তৈরি হওয়া নাকি সম্ভবই না। এই জিনিসটা প্রমাণ করতে পারলে আপনি তো কয়েকটা নোবেল পুরস্কার পাইতেন ভাই। আপনি এই ধরনের উদ্ভট কথা যে বলছেন আইসা, এইজন্যই আমার মানে মেজাজটা খারাপ হয়ে গেছে আপনার এই কথা শুইনা। ওই আপনি যে এই জিনিস তারাটা নিয়ে আসলে এই জিনিস এই হ্যাঁ। জিনিস কোথায় পাইছেন? কোন বিজ্ঞানী বলছে যে প্রকৃতিতে লোহা তৈরি হওয়া সম্ভব না? এটা কোন বিজ্ঞানী বলছে?
আচ্ছা, আমি এটা জাস্টিফাই করে আমি আপনাকে নেক্সট লাইভে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভাই। এখন আমার এই নেক্সট লাইভে কেন? আপনি তো মানে কিয়ামত পর্যন্ত এটা 80% নিয়ে আসতে পারবেন না। ট্রাই করে দেখব, দেখি আনতে পারি কিনা। আপনি একটু এটা চেষ্টা করে দেখব। শুনছেন কোথায়, পাইছেন কোথায়? সেই তথ্যটাই দেন। এখানে বলার আগে আপনি এটা যাচাই করে দেখেন নাই? এটা আমি কোন একটা বইতে যেন পড়ছিলাম। আমি এটা একটু ঘাটাঘাটি করে আমি জানতে পারবো এটা। যে এটা আমি কোথা থেকে পাইছি। আর্টিকেল আচ্ছা, জিহাদ করছেন আচ্ছা, ভাই। এখানে আচ্ছা একটা ইন্দ্রানী ভাই আপনি যেটা এখন বলতেছিলেন, মনে করে বলতে ইন্দ্রানী ভাই পারতেছি আপনি না। যেটা বলতেছিলেন বলেন এবার। হুম। দেখেন ভাই, আসলে এই যে আমাদের কাছে যত হেভি মেটালস আছে, আপনার এই যে ধরেন প্লাটিনাম, ইউরেনিয়াম, স্বর্ণ, সিজিয়াম থেকে শুরু করে হাবিজাবি সবকিছু আছে, সবকিছু আসলে কোনো না কোনো তারার বুকে একসময় তৈরি হয়েছে। স্বর্ণ তারকাগুলা প্রকৃতভাবে তৈরি হয়। স্বর্ণ কিন্তু তৈরি হয় ভাই। ভাই, প্রকৃতভাবেই স্বর্ণ আমি তৈরি হয়। ভাই, প্রকৃতিতে হ্যাঁ। স্বর্ণ তৈরি হয়, সবকিছুই প্রকৃতিতেই তৈরি হয়। এমনকি আমরা লোহার বাদ থেকে না। লোহা যা আছে ভাই, ওইটাই। মানে যেটা আগে রাজীব তৈরি হয়ে ভাই, গেছে ওটাই। রাজীব ভাই ফালতু কথা জি, বললেন, আগে শুনেন। আপনি একটু আগেই বলছেন ভাই আপনি এটা জানতেনই না, এখন যে নতুন ইনফরমেশন আসলে সেটাকে ডিনায়াল মুডে না যে আগে শোনেন। আমাদের জি, জি, কাছে আপনি আমি এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আপনি গুগলে সার্চ দিবেন যে লার্জ জি। হ্যাড্রন কোলাইডার, হাইড্রোজেন কোলাইডার না, হ্যাঁ, লার্জ হ্যাড্রন কোলাইডার, সেটাকে বলে এলএইচসি। এটা হচ্ছে সুইজারল্যান্ডে এবং ফ্রান্সের বর্ডারের মাঝখানে একটা বিশাল বড় পার্টিকেল এক্সেলারেটর। সেখানে প্রতি সেকেন্ডে 50 থেকে 5 লক্ষ গোল্ডের পার্টিকেল আমরা তৈরি করতে পারি। শুধু গোল্ড না, সেখানে আমরা লোহা থেকে শুরু করে আরো অনেক ভারী পার্টিকেলও তৈরি করতে পারি। এবং আমাদের যে পর্যায় সারণী আছে, পর্যায় সারণীর যে পরবর্তীতে যে 20টা মৌলিক পদার্থ আছে, সবগুলাই লার্জ হ্যাড্রন কোলাইডারে আর্টিফিশিয়ালি তৈরি করা। কিন্তু আমরা ওই পার্টিকেল এক্সেলারেটরে তৈরি করা আহ, আমরা দিয়ে কোনো কাজ করি না কেন? কারণ আমরা যদিও প্রতি সেকেন্ডে 50 লক্ষ, সরি 5 লক্ষ কিংবা 50,000 এর মধ্যে যে কোনো একটা রেঞ্জের, ধরেন 2 লক্ষ, সেফ রেঞ্জ ধরলাম, 2 লক্ষ অ্যাটম আমরা প্রতি সেকেন্ডে তৈরি করতে পারি। কিন্তু 1 গ্রাম স্বর্ণ তৈরি করার জন্য পার্টিকেল এক্সেলারেটরকে চালাতে হবে ধরেন 1 লক্ষ বছর চালাইতে হবে। তারপরে 1 গ্রাম গোল্ড তৈরি হবে, কারণ অ্যাটম গুলো এতই ছোট। আমরা বুঝতে পারছি। আমরা কৃত্রিম ভাবেও লোহা বানাতে পারি। আর একটা তারকার মধ্যে যখন ফিউশন চলতে থাকে, তারকা প্রথমে ভারী হালকা মৌলিক পদার্থগুলোকে ফিউশন করে সে তখন রিলেটিভলি ভারী মৌলিক পদার্থগুলো তৈরি করে। এবং এভাবে সে অক্সিজেন, কার্বন এবং আদার্স তৈরি করতে করতে সে হচ্ছে লোহা পর্যন্ত যায়। এবং একটা তারকার বুকে লোহা যখন তৈরি হয়, তখন সমস্যা যেটা হয়, তারা হ্যাঁ। যেই পরিমাণ আউটপুট পায়, ধরেন হিলিয়ামকে ফিউজ করতে ওর এনার্জি খরচ হয় 1 কেজি, কিন্তু ও শক্তি পায় হচ্ছে 2 কেজি। এইটা হচ্ছে তারকাকে সাস্টেইন রাখে। কিন্তু হুম, একটা লোহার অ্যাটমকে ফিউজ করতে ওর এনার্জি খরচ হয় 1 কেজি, কিন্তু ও ওখান থেকে শক্তি পায় ধরেন 700 গ্রাম। এই যে 300 গ্রাম হুম, শক্তি সে যে হারাচ্ছে, এইটার কারণে লোহা যখন একটা সূর্যের কোনো একটা নক্ষত্রের বুকে তৈরি হয়, তখন সেইটা বোঝা যায় যে এই তারকাটা কিছুদিন পরেই সুপারনোভার মাধ্যমে ব্লাস্ট হয়ে যাবে। হ্যাঁ, এটার আর লাইফ শেষ। তো তখনই তখন যখন সুপারনোভা হয়, তখন লোহা সহ আরো অনেক কমপ্লেক্স ভারী মলিকিউল একটা নক্ষত্রের বুকে তৈরি হয়। তো হ্যাঁ, আমি আপনার সাথে এটাতে একমত যে লোহা আমাদের পৃথিবীতে তৈরি হয়নি, কিন্তু এই পৃথিবীর সমস্ত ম্যাটেরিয়ালই আমাদের না। আমরা যে কার্বনের তৈরি, আমরা যে ধরেন আদার্স হিলিয়াম থেকে শুরু করে যা যা আছে, সবই কোনো না কোনো তারকার বুকে ছিল। এটা লোহার ক্ষেত্রে কোনো স্পেশাল কেস না। আপনি বলতেছেন না যে গোল্ড আমরা তৈরি করতে, গোল্ড প্রকৃতিতে তৈরি হয়, এমন না। গোল্ডও তারকার বুকেই তৈরি হয়েছে। আচ্ছা, এনিহাও, তো আপনি একটা কাজ করেন, যদি কালকে লাইভ করে আপনি আমার লাইভেও যুক্ত হতে পারেন। আমরা ভাতৃপ্রতিম সংগঠন তো, আপনি গতকালও এর আগের লাইভে আমাদের লাইভে আইছিলেন। তো আপনি সেম জি, প্রশ্ন জি, জি। আজকে আবার করতেন, এটা ফ্লেভার কাস্টেড হলাম যে মানে আপনার সেম আপনি আর্গুমেন্টই হ্যাঁ, ভালো অ্যান্সার দিচ্ছেন। আপনার ভালো অনেক কিছু বুঝাই বলতে পারছেন। আমি অনেক কিছু বুঝতে পারছি। আজকে তো ভালোই বলতে পারছেন। কিন্তু ঐদিনকে আসলে একটু জড়ো হয়ে গেছিল তো আমি ক্লিয়ার ছিলাম না। না ভাই, ওই দিন আপনাকে আমি ওগুলা বলিই নাই। এনিহাও, বাদ হ্যাঁ, দেই হ্যাঁ। তাহলে। তো হুম, ঠিক আছে হুম, হুম। আসিফ ভাই, আপনি দেখেন ওনার সাথে আর কি বলবেন। ঠিক আছে রাজীব ভাই আপনার কি আর কিছু বলার আছে? ভাই একটা কোয়েশ্চেন ছিল, কিন্তু আপনারা কোয়েশ্চেন শুনলে রেগে যাবেন। এজন্য আমি আজকে আর তাহলে কোয়েশ্চেন করতেছি না। ফিরে দরকার আরেকদিন রে কোয়েশ্চেন করব। রেগে গেলেও বলে যান। রেগে গেলে অসুবিধা কি? রেগে তো মানুষ যেতেই পারে, তাই না? আচ্ছা, তো আমার কোয়েশ্চেন ছিল, আমি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি পাই নাই। ওই এই ভাই ছিল, এই যে মমিকা ভাই ছিল। ঠিক আছে? তো আরো অনেকেই ছিল। ওইদিনকে অ্যান্সারটা আমার সন্তুষ্টজনক মনে হয়নি। এজন্য যদি একটু কাইন্ডলি আবার রিপিট করতেন, সেটা হলো যে ভাই ডাকাতি করা খারাপ না ভালো? আ কোনো কিছু, কোনো কিছু
পৃথিবীতে কোনো কিছু ভালো জি। নাকি খারাপ এই জিনিসটা বোঝার জন্য আমাদের কি দরকার আগে? সবার আগে কি দরকার? জ্ঞান, বুদ্ধি, বিবেক। যুক্তি, তাই না? যুক্তি দরকার। যুক্তি, জ্ঞান থাকবে, বুদ্ধিও থাকা লাগবে, যুক্তি জ্ঞান না থাকলে তো যুক্তি দিতে পারবেন না। সেটাই। অন্ধবিশ্বাসের মাধ্যমে কি আমি ভালো বা খারাপ বুঝতে পারবো? অন্ধবিশ্বাস যে এই বিশ্বাসের সপক্ষে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, কিছুই নাই। এটা একটা অন্ধবিশ্বাস। ওইটা দ্বারা না, কি কোনো কিছু ভালো নাকি মন্দ এটা বোঝা সম্ভব? না, আমি অন্ধবিশ্বাসে বিশ্বাস করি না। আচ্ছা। তাহলে আমরা শুধুমাত্র যুক্তি এবং প্রমাণের মাধ্যমে আমরা কোনো কিছু ভালো নাকি খারাপ সেটা বোঝা সম্ভব। বুঝতে পারি। এখন 100% রাইট। জি ভাই। তার মানে এটার ফাউন্ডেশন কোনো কিছু ভালো নাকি খারাপ এটা বোঝার একমাত্র পদ্ধতি হচ্ছে যুক্তি প্রমাণের মাধ্যমে যাচাই করে দেখা। নাকি ভাই? রাইট, রাইট। তাহলে এই শুধুমাত্র ডাকাতি কেন? যেকোনো কিছু আমাদের যুক্তি এইটা ভালো নাকি খারাপ এটা নির্ধারণের জন্য আমাদের যুক্তি এবং প্রমাণ ব্যবহার করতে হবে। কোনো অন্ধবিশ্বাস বা কোনো কেতাবে লেখা আছে এইজন্য এটা ভালো। আল্লাহ কইছে বা শিবে কইছে বা মা কালী কইছে এইজন্য এটা ভালো বা এইজন্য এটা মন্দ। এইটা একটা খুবই বাজে পদ্ধতি। এটা একটা অন্ধবিশ্বাসের পদ্ধতি যে আমাগো আ মা কালী কইছে বাচ্চা জবাই করা ভালো, তাই বাচ্চা জবাই করা ভালো। এইটা সবচাইতে বাজে পদ্ধতি হবে ভালো-মন্দ জি। নির্ধারণের। কিন্তু আমরা যদি যুক্তি এবং প্রমাণের মাধ্যমে দেখাইতে পারি যে কোনো একটা কাজ ভালো নাকি মন্দ তাহলে সেটা সঠিক বলে আমাদের কাছে সত্য বলে আমাদের কাছে আমরা ধরে নিব। আমরা মানে করব, স্বীকৃতি দিব যে এটা একটা সঠিক ব্যাপার। এখন জি। ভালো এবং মন্দ বলতে আমরা আসলে কি বুঝি এটাও একটু আমাদেরকে জেনে নেয়া দরকার যে ভালো বা মন্দ কার জন্য ভালো? কিসের জন্য ভালো? আমরা যখন নিজের জন্য জি। ভালো নাকি এটা আমাদের মানুষের জন্য ভালো সেটা আমরা নির্ধারণ করছি। যদি আপনি ২ ডাকাতি দিকে এপ্লাই করা যায়। ২ দিকে এপ্লাই করা যায়। কেউ মানুষের জন্য ভালো চাইতে পারে, কেউ হ্যাঁ, নিজের জন্য সেটাই, ভালো সেটাই চাইতে পারে। বলতেছি, সেটাই বলতেছি, কারণ অনেক মানুষ সেটাই বলতেছি। রাজনীতি করে। একটু জি, জি, শোনেন জি। ভাই, একটু শোনেন। সেটাই জি, আমি জি, জি, আপনাকে জি। সেটাই ব্যাখ্যা করে বলতেছি। মনে করেন জি ভাই। একজন চোর, সে চুরি করলো, এটা তার জন্য ভালো। কিন্তু যার কাছ থেকে চুরি করলো তার জন্য খারাপ। হুম? এখন আমরা যখন এই সমাজগুলা গঠন করছি, মানুষের সমাজ, মানুষের ছোট, ছোট গোত্র ছিল আগে। গোত্র থেকে এখন বড়, বড় রাষ্ট্র ব্যবস্থা হইছে, সংবিধান হইছে, আইন কানুন হইছে। আগে তো গোত্র, গোত্র ছিল। মানে জঙ্গলে ঘুরে বেড়াইতো গোত্র, গোত্র মানে ছোট, ছোট মনে করেন ২০ জন ৩০ জনের একটা দল তারা বিভিন্ন জায়গায় ঘুরে, ঘুরে বেড়াইতো। এরকম ছোট, ছোট ছিল বা একটা গ্রাম ছিল, একটা গ্রামের লোকজন এরকম ছিল। এইরকম গ্রামে যখন আমরা থাকতাম তখন আমরা দেখতাম যে আ আমাদের ভালো-মন্দের যে হিসাব-নিকাশ, এই ভালো-মন্দের হিসাব-নিকাশটা যদি ব্যক্তিগত পর্যায়ে থাকে যে আমার ভালো হইলেই ভালো, আর ওগোর ভালোটা আমার দেখন লাগবো না। তাইলে আমাদের এই সোসাইটি গুলা তৈরি হয় না। সোসাইটি গুলা, এই সমাজগুলা, ছোট, ছোট যে গোত্রগুলা, সেই গোত্রগুলা সারভাইভ করে না। যদি কারেক্ট কথা একটা বলছেন। গোত্রের হ্যাঁ? কারেক্ট কথা বলছেন। সিউর। হ্যাঁ, যেই গোত্রে দেখা যায় যে এই রকমের মানুষ মানুষ আছে যারা হচ্ছে নিজেরটা শুধুমাত্র বুঝবে, অন্যের জিনিস চুরি করে নিয়ে যাবে, ডাকাতি করে বা চুরি করে নিয়ে যাবে। তখন দেখা যায় ওই সমাজটা ভালোভাবে সারভাইভ করে না। সমাজটা ভাইঙা যায়। সমাজটা আস্তে, আস্তে নষ্ট আমার হয়ে যায়। জি, সমাজটা আস্তে, আস্তে নানা সমস্যা তৈরি হয় সমাজের ভিতরে। কিন্তু যেই জি। সমাজগুলার ভিতরে এই জিনিসগুলা নাই, যে আরেকজনেরটা ডাকাতি করবে বা চুরি করবে, সেই সমাজগুলা সারভাইভ করে বেশি। বেশি দিন টিকে থাকে এবং তারা আস্তে, আস্তে আরো বড় হয়। আরো বেশি মানুষ সেখানে এসে যুক্ত হয়। আরো বেশি মানুষ তাদেরকে সেই সমাজের সাথে যুক্ত হইতে পছন্দ করে। যেমন আজকের দিনে জি। আপনাকে যদি ভিসা দেওয়া হয় আপনি সুইডেনে চলে যাবেন। কিন্তু আজকের দিনে আপনারা যদি আফগানিস্তানের ভিসা দেওয়া হয় আপনি আফগানিস্তানে যাইবেন না। বলবেন, "না ভাই আমি যাবো না। আমারে মাইরা লাইলেও আমি আফগানিস্তান যাবো না ভাই। আমারে মাফ করেন ভাই।" কারণ কি? কারণ আফগানিস্তানের সোসাইটিটা একটা বাজে সোসাইটি। সুইডেন বা জার্মানি বা আ আ নেদারল্যান্ডস সোসাইটি আপনার কাছে একটা আকর্ষণীয় সমাজ। যে ওইখানে গেলে আমার নিরাপত্তা আছে, আমার পরিবারের নিরাপত্তা আছে। অসুস্থ হইলে চিকিৎসা আছে, ফ্রি চিকিৎসা আছে সরকারের পক্ষ থেকে। আবার আপনি মানে পঙ্গু হয়ে গেলে সরকার আপনারে ভাতা দিব। কত সুবিধা। এই যে, যেই সমাজগুলার জি। ভিতরে দেখা যায় যে সবাইকে নিয়ে একসাথে সবার দিকে সবার ভালোটা যারা খেয়াল করে সেই সমাজটা বেটার সারভাইভ করে। এই কারণে আমরা সবসময় যেটা দেখি যে আমাদের সারভাইভ করার জন্য হিউম্যান রেস সারভাইভ করার জন্য আমরা সামগ্রিকভাবে এটা ভালো কিনা সেটা হিসাব করি। ব্যক্তিগতভাবে ভালো কিনা সেটা আমরা হিসাব করি না। আমরা দেখি যে সামগ্রিকভাবে জিনিসটা ভালো নাকি মন্দ। এই ভালো বলতে এই কারণে আমরা বুঝি সামগ্রিকভাবে মানুষের জন্য বা পৃথিবীর জন্য, প্রকৃতির জন্য সেটা ভালো নাকি মন্দ, সেটাকে আমরা ভালো হিসেবে সংজ্ঞায়িত করি। এইবার আপনি আমাকে জিজ্ঞেস করছেন ডাকাতি করা ভালো নাকি মন্দ? অ্যানসার তো সব ডাকাতি দিয়েই করা দিছেন ভাই। অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি অলরেডি। হ্যাঁ, ডাকাতি করা হচ্ছে যেহেতু আমাদের হ্যাঁ। যে বেসিক যে আমাদের আমাদের যে ফাউন্ডেশন সূত্র
আমাদের একটা গাণিতিক সমস্যা সমাধান করার জন্য যে সূত্র, সেই সূত্রগুলো আমি আপনাদের দিয়ে দিচ্ছি। সূত্রগুলো হইতেছে ১ নাম্বার হইতেছে যে যুক্তি এবং প্রমাণের মাধ্যমে আমাদের নির্ধারণ করতে হবে। ২ নম্বর হইতেছে এইটা সকলের জন্য ভালো বা সব মানুষের জন্য ভালো, সমস্ত প্রকৃতির জন্য ভালো, সবার জন্য কতটুকু মেক্সিমাম ভালো কতটুকুতে হইতেছে বা মানে সমস্যা সবকিছুতেই কিছু না কিছু সমস্যা থাকতে পারে। সবকিছু একটা আইন প্রণয়ন করতে গেলে কিছু, কিছু সমস্যা থাকতেও পারে। কিন্তু আমাদের সবসময় দেখতে হয় যে মেক্সিমাইজ করতে পারি কিনা আমরা। আমরা মানুষের হ্যাপিনেস কে, মানুষের সুখকে, মানুষের আনন্দকে আমরা মেক্সিমাইজ করতে পারি কিনা বা শুধু মানুষ কেন, প্রকৃতির সবার জন্য মনে করেন একটা কুকুরের জন্য তার হ্যাপিনেস কে আমরা একটু বাড়াইতে পারি কিনা, হ্যাপিনেস কে মেক্সিমাইজ করতে পারি কিনা সেইটা হুম। যদি করতে পারি সেটা হবে ভালো, আর সেটা যদি না করতে পারি সেটা হবে খারাপ। এইটা হচ্ছে ভালো-মন্দ নির্ধারণের পদ্ধতি। এবার বলেন। এটাই ভাই সামগ্রিকভাবে যদি দেখা হয় তাহলে এটা খারাপ। আর যদি এবার ব্যক্তিগতভাবে যদি আমি বলি আপনাকে তাইলে আমার একটা জি, প্রশ্ন করার আছে। আপনিও তাইলে সে প্রশ্নের উত্তর দেন ভাই। আপনাকে তো অনেকগুলো উত্তর দিলাম আমি। এবার আপনিও তাইলে জি, আমাকে জি। একটা উত্তর দিয়ে যান। মনে করেন যে একটা ধর্মের বিধান হইতেছে বিধর্মীদেরকে মাইরা তাদের মা-বেটিকে গনিমতের মাল হিসেবে তুইলাই না সেক্স করা, এটা একটা ধর্মের বিধান। এই বিধানটা কি সামগ্রিকভাবে মানব জাতির জন্য ভালো হবে না মন্দ হবে? আপনি কি যুদ্ধের দিকে যাচ্ছেন ভাই? যুদ্ধ যদি যুদ্ধের দিকে গেলে সমস্যা কোথায়? যদি আমি তো কোনো এমন কিছু বলি নাই আপনাকে যে আমি ভাই যুদ্ধের দিকে যাচ্ছি। আমি তো এমন কিছু বলি নাই। যেই না দিকেই বুঝতে যাক না পারছি। কেন, একটা ধর্মের বিধান হচ্ছে বিধর্মীদেরকে মাইরা তাদের মা-বেটিকে তুইলাই না গনিমতের মাল হিসেবে আইনা দাসী বানাইয়া তাদের তাদের সাথে সেক্স করা, তাদেরকে রেপ করা, এটাকে রেপই বলে। তাদেরকে রেপ করা, এইটা মানব সভ্যতার জন্য বা মানব জাতির জন্য কোনো ভালো বিধান হবে নাকি খারাপ বিধান হবে? এই জিনিসটা খারাপ হবে। এবার আমি আপনাকে এই কোয়েশ্চেন এর এগেইনস্ট এ ১ মিনিট একটু অ্যানসারটা দিতে দিবেন আমাকে। অ্যানসারটা আসলে কি যে আমাদের কোরআন শরীফের ভিতরে একটা আয়াতে আমি যেহেতু মুসলিম ভাই সেহেতু কোরআন শরীফের রেফারেন্স টানতেই পারি। এখন আমাদের একটা আয়াতে বলা আছে যে কোরআনের একটা আয়াতে বলা আছে যদি তুমি কোন মানুষকে হত্যা করো তাহলে তুমি যেন পুরো মানব জাতিকেই হত্যা সূরা করলে। মাইদার ৩২ যদি নম্বর আয়াত নিয়ে আসছেন, তাই তো? সূরা মাইদার আপনি ৩২ নম্বর আয়াত। সূরা জি। মাইদার সূরা মাইদার ওই আয়াতেই বলা আছে যে এই আচ্ছা ভাই, ভাই আমার সাথে আপনি মানে কোরআনের আয়াত নিয়ে মানে আপনার সাহস হইল কেমনে? এই জিনিসটা আমি বুঝলাম না। যে আমার এতটুকু সাথে মুখস্থ আপনি আমি কথা জানি বলতে ভাই। আসছেন। এটা আপনার ভাই আপনার তো আপনার মুখস্থ আমি এটা আপনার জানি আছি ভাই। দুঃসাহস। দুঃসাহস করে ফেলাইছেন আপনি। দুঃসাহস করে ফেলাইছেন আপনি। যে আমার সাথে আইসা আপনি কোরআনের মানে আ একটা আয়াত আবার আমারে বলছেন। এটা আমি মানে আপনার দুঃসাহস দেইখা আমি মানে হতভম্ব হয়ে গেলাম যে আপনি কিভাবে এই দুঃসাহসটা করলেন? আমরা তাহলে সেই জিনিসটা একটু বের করি যে আ মানব জাতির উপরে ভাই পুরো উনি গেছে সম্পূর্ণ গা। উনি গেছে আচ্ছা গা। চলে গেছে। ব্যাকেও আমি নাই। তো বের করতেছিলাম। আহা! আচ্ছা আমরা আচ্ছা একটু দেখি উনি আসতে পারে বোধহয়। আসবার চলে আসতে উনি পারে যদি বোধহয়। আসে ভাই উনারে কালকে আমার লাইভেও দাওয়াত দেন। উনি দেখি ভালোই মানে আজকে বুঝেছে। সেদিন কেন বুঝতেছিল না এটা জানি না।